সে না হয় গেলাম, কিন্তু নাস্তা কি রেডি? হুম, আজ আমি বানিয়েছি। তাই? তাহলে চল, আমার আর তর সইছে না। হুম, আমারও একই কথা। তারপর আমরা নাস্তা করে নিলাম। তাদের সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে নাইমুলকে ফোন করে কথাটা বললাম, যাতে আমাকে অর্থের সম্পর্কিত সকল ডিটেলস আর্জেন্ট জানায়। সে আমাকে আশ্বাস দিল ঘন্টা কয়েকের মধ্যে জানাবে। তাই আমি ফোন রেখে আন্টিকে ফোন দিলাম, কারণ আন্টিকে বলছিলাম আজ 10টার পরে আমাদের বাসায় যাওয়ার জন্য। তো আন্টিকে ফোন করা মাত্রই রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কেমন আছো আন্টি? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুই? আমিও আলহামদুলিল্লাহ। তো আমাদের বাসায় গিয়েছো? না, তবে কিছুক্ষণ পর বের হব। এখন তো সবে মাত্র 9টা বাজে। ও, ওকে। তবে কেন তোমাদের যেতে বলছি জানো? হুম, কেমনে জানবো? তুই কি বলেছিস? তাই বলো তো, কাল কত তারিখ? কেন? 23শে মে। ও, মনে পড়েছে, কাল তো তোর আব্বু আম্মুর 23তম ম্যারেজ অ্যানিভার্সারি। হুম, আর কাল তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আর আজ আমাদের বাসাটিকে রাজকীয়ভাবে সাজাতে বলবা। যদি আব্বু আম্মু কিছু জিজ্ঞেস করে তো তোমরা কিছুই বলবে না, ঠিক আছে? হুম, ঠিক আছে, কিন্তু কি সারপ্রাইজ? সারপ্রাইজ কি মুখে বলে দেয়? না। আচ্ছা, তাহলে কাল দেখা যাবে কেমন সারপ্রাইজ। হুম, ওকে, তাহলে বাই, ভালো থেকো বলে ফোন রেখে দিল আন্টি। তারপরে শাওয়ার নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। নিধিকে বলেছিলাম আসতে, কিন্তু সে এলো না। সে নাকি আজ দাদুর সাথে সময় কাটাবে, তাই আর আমিও জোর করিনি। অতঃপর ভার্সিটিতে গিয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করে এলাম। এতে কোনো সমস্যা হয়নি, কারণ নাইমুল আগেই সব ব্যবস্থা করে রেখেছিল। তারপরে ভার্সিটি থেকে ফেরার পথে নাইমুল ফোন করলো। হ্যাঁ নাইমুল, বলো, খবর কি? জি ভাইয়া, উনার সব খবর নেওয়া শেষ। হুম, তাহলে বলে ফেলো। ভাইয়া, উনার সব খবর নিলাম। উনি কমিশনার রাশেদুল আলমের মেয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে ইনকমিক্স এ মাস্টার্স করেছেন। গত 2 মাস আগে উনার এঙ্গেজমেন্ট হয়েছিল উনার কাজিনের সাথে। আর আগামী সপ্তাহে উনার বিয়ে, এইটুকুই। ওর এঙ্গেজমেন্ট আর বিয়ের কথা শুনে খুব অসহায় লাগছে। তবু হয়তো সে রাজি আছে কিনা জানার জন্যই আবার নাইমুলকে জিজ্ঞাসা করলাম, ও কি বিয়েতে রাজি? আই মিন, সে কি এই বিয়েতে রাজি আছে? জি ভাইয়া, সেই ছেলেটির সাথে 3 বছর প্রেম করার পর বিয়ে করছে। ও আচ্ছা, ঠিক আছে, রাখছি, পরে কথা হবে বলে ফোন কেটে দিলাম। আসলে এসব শোনার পর কেমন যেন লাগছে। আবার এটাও ভাবছি ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছে। যাই হোক, আমারও তিথিকে মেনে নেওয়া উচিত। যে মেয়েটি আমার জন্য 7টা বছর অপেক্ষা করতে পারে তাকে ফিরিয়ে দেওয়া উচিত হবে না। তাই সিদ্ধান্ত নিলাম ওকে মেনে নেব। আসলে গতকাল ওকে ভার্সিটিতে দেখেছিলাম আপুর সাথে, ঠিক, তবে ওর চেহারা দেখিনি, কারণ ওর পুরোটা শরীর কালো বোরকায় ঢাকা ছিল। তাই যাই হোক না কেন, ওকেই মেনে নিব। সে আমাকে প্রচন্ড ভালোবাসে, সেটা ওর ভাবভঙ্গিতেই বোঝা গেছে। আর আন্টিও বলেছিলেন সে আমার জন্য এখনো অপেক্ষা করে আছে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। তারপর দাদু আর নিধির সাথে কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে নিচে গিয়ে তাদের পাশে বসলাম। আমাকে দেখে নিধি, ভাইয়া, আজ কেমন হলো? সবকিছু ঠিকঠাক তো? হুম, কোনো ঝামেলা হয়নি, তাই তো এত তাড়াতাড়ি আসতে পারলাম। তাহলেই তো ভালো। তো দাদু ভাই, আমরা বাড়ি কবে যাচ্ছি? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো দাদু। কালকে। মুচকি এসে বললাম দাদুকে, তাই তাহলেই তো ভালো, সবকিছু গুছিয়ে নিতে হবে। না, তার দরকার নেই, সব আমি আগেই গুছিয়ে নিয়েছি। তাহলে খুব ভালো হয়েছে। হুম। এতক্ষণ আমাদের কথার আগামাথা কিছুই বুঝলো না নিধি, তাই আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই ওকে বললাম, কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি তোমাদের কথার কোনো কিছুই বুঝলাম না, আমাকে কি একটু বুঝিয়ে বলবে? আচ্ছা বেশ, তাহলে শোন, বলে তাকে সবকিছু খুলে বললাম। দেখলাম
ওর চোখে পানি। কিরে, তুই কান্না করছিস কেন? আমার বাবার আর কবির চৌধুরী তার ছেলের জন্যই তুমি 7 বছর পরিবারের বাইরে। তাই তো ভাবি কেন বাবাকে তোমাদের অফিস থেকে বের করে দিয়েছিল। আজ থেকে আমার পরিবার মানে তোমাদের পরিবার। তুই আমার আপন ছোট বোন, আর উনি আমার আদুরে দাদুমণি। দাদু ভাই। বলে বলে দাদু আমাকে জড়িয়ে ধরল। এভাবে তাদের সাথে কথা বলে লাঞ্চও করে নিজের রুমে চলে এলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। আমাদের বাড়িটা এমন সাজাতে দেখে আব্বু আম্মু দুজনেই বারবার আন্টি আঙ্কেলকে জিজ্ঞেস করেই যাচ্ছেন কেন সাজাচ্ছে এভাবে বাড়িটা। তারা খুব কৌশলের সাথে এড়িয়ে গেল, কিন্তু আপু তো নাছোড়বান্দা, সে আন্টিকে তার রুমে জোর করে নিয়ে গেল। আর হবু শাশুড়িও চলে এলেন। আপু তার হবু শাশুড়ি মানে আন্টিকে চাপ দিলেন বলার জন্য, কিন্তু আন্টিও কোনো মতে মুখ খুলছেন না দেখে আপু হাতে ফল কাটার ছুরি ধরাতে আন্টি ভয় পেয়ে গেলেন। তাই তিনিও আপুকে রিকোয়েস্ট করে বললেন যেন সে ছুরিটা রেখে দেয়, আর আন্টি সব কথা বলবে। আপু তবু রাখল না, সে বারবার জোর করাতে আন্টি মুখ খুলতে বাধ্য হলো। ওকে মা, ওটা রেখে দে। না, আগে আপনি বলুন কেন এমন করে বাড়িটা সাজাচ্ছেন? আচ্ছা বলছি, কাল শুভ্র আসবে তাই। তিনি আন্দাজে বলে দিলেন কথাটি, অথচ তিনি নিজেও জানেন না, কারণ আমি তাকে বলিনি আমি আসবো কিনা সেটা। তাই বলে বাড়িটা এমন করে সাজাচ্ছে কেন? এমন করে সাজানোর তো কথাই নয়, নিশ্চয়ই অন্য কিছু আছে। কারণ কাল তোমার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি তাই। ও সেটাই বলুন। আর কালও শুভ্র আসবে? আমার ভাইটা আসবে কাল? হয়তো, আমাকে তো সে এমনটাই বলেছিল। আচ্ছা, আপনার সাথেও কথা হয়? ওর সাথে আমার গত 6 বছর ধরে প্রতিদিনই কথা হয়। কি? হ্যাঁ, এটাই সত্যি। আর তোমার আব্বু আম্মুকে কালকের ব্যাপারে কিছু বলবে না, ঠিক আছে? বলে আপু খুশি হয়ে আন্টিকে জড়িয়ে ধরল। আন্টিও নিজের আপন মেয়ের মতোই আপুকে আদর করে তারপরে একসাথে নিচে চলে এলেন। তাদের এতক্ষণ না দেখায় আম্মু অস্থির হয়ে গিয়েছিল। নিচে তাদের দেখা মাত্রই আম্মু দাদু আর নিধির সাথে কিছুক্ষণ কথা বলে আর লাঞ্চ করে নিজের রুমে চলে এলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। সবাই মানে আমি, দাদু আর নিধি মিলে গল্পে বসলাম। তিনজন নানান ধরনের গল্প বলে হাসাহাসি করছি। এমন সময় আন্টির ফোন রিসিভ করার পর শুনতে পেলাম আমার প্রিয়তমার কণ্ঠ, মানে তিথির কণ্ঠ। মনে হয় আম্মুকে যেন কিসের কথা চিৎকার করে বলছে। কয়েক সেকেন্ড পর আন্টির গলার আওয়াজ শুনতে পেলাম। কি নবাব আন্টিকে ভুলে গেলেন? না, আন্টিকে কেন ভুলবো, তাকে কি ভোলা যায়? তাহলে একটা ফোনও করছিলি না আমাকে? ও, আন্টি বুঝি এই জন্যই বলছে তাকে ভুলে গেছি। যাই হোক, যে কথা বলার জন্য ফোন করেছি। তা বলো না, কি কথা? জনাব, পরশু যে আপনার প্রিয়তমারও জন্মদিন, সেটা জানেন? ও শিট, আমার তো মনেই ছিল না। কার তিথির জন্মদিন? 24শে মে তোর জন্মদিন। অসংখ্য ধন্যবাদ মাই সুইট আন্টি, এমন একটা খুশির খবর দেওয়ার জন্য। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। কাল তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। আমি তো কাল আসছি না। তো কাল তোর বাবা মার অ্যানিভার্সারি অ্যারেঞ্জ করতে বলেছিলি কেন? জানিস না তোর চলে যাওয়ার পর থেকে তারা আর এইসব পালন করে না? সে কথা বাদ দাও, কালকে কি হবে সে না হয় অজানাই থাক, কারণ সারপ্রাইজ বলে কথা। কি বলো? ওকে, তাহলে ঠিক আছে, আমি রাখছি। তোর আম্মু আমাকে ডাকছে। আর তিথির সাথে কথা বলবি? না, কাল একেবারে, বলে জিব্বায় কামড় দিলাম। তাহলে কাল আসছিস? না, এমনি বললাম। তাহলে রাখি, কাল কথা হবে, বলে রেখে দিলাম। কারণ তা না হলে আন্টি আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বের করে ফেলতো, তাই রেখে দিলাম। ফোন রাখা মাত্রই নিধি আর দাদু আমার দিকে তাকিয়ে, মিথ্যে বললি কেন ভাইয়া? কাল তুই বাড়ি যাবি না? আরে তাদের সারপ্রাইজ দিব তাই। ও তাহলে ঠিক আছে, চল ডিনার করবি। এখন মাত্র 8টা বাজতে চলেছে, হয়তো এত তাড়াতাড়ি খেয়ে লাভ নেই। ভালো করে ঘড়ির দিকে তাকিয়ে দেখ।
হাই হাই, এ তো দেখি 9:45 বাজে। আচ্ছা চল, বলে দাদুকে নিয়ে ডিনার করতে চলে এলাম। তারপর ডিনার সেরে যে যার রুমে চলে এলাম। অতঃপর ফ্রেশ হয়ে এসে এশার নামাজ পড়ে শুয়ে পড়লাম। শুয়ে ভাবতে লাগলাম, কাল তো তিতির সাথে দেখা হবে, তখন কেমনে ওকে আমার ভালোবাসার কথা বলবো। উফ, ভাবতে পারছি না, কাল যা হবার হবে, বলে চোখ বন্ধ করে রাখলাম। কখন ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালে গায়ে পানি পড়ার কারণে চেঁচিয়ে দাদুকে বললাম, দাদু, তোমার বাংলোর ছাদটা মনে হয় ফুটো হয়ে গেছে, এমন করে ঝর্ণাধারার মতো পানি পড়ছে কেন? ঘুম ঘুম চোখে বলে আবারও ঘুমিয়ে পড়লাম। বাংলোর ছাদের ফুটো হয়নি, আমি পানি মারছি। এখন 8:10 বাজে, বাড়িতে যাবি না? বাড়ি যাওয়ার কথা শোনা মাত্রই হুট করে উঠে বসলাম আর নিধিকে বলতে লাগলাম, আমাকে আরো আগে ডাকতে পারলি না কুত্তি? চোখ মুছতে মুছতে বললাম, 6টা থেকে ডাকছি কুত্তা তোকে, ওটার নামগন্ধই নেই। আর এখন বলে আরো আগে ডাকিনি কেন? সর সর, ফ্রেশ হয়ে রেডি হয়ে আসছি। তোরা কি নাস্তা করে ফেলছিস? না, তোকে ছাড়া কেউ নাস্তা করি? রাখছিস কেন? এমনি বললাম। আর আমরা নাস্তা বাড়িতে গিয়ে করব। কি পাগল হলি? জি না, আমি মোটেও পাগল হইনি। সর দেখি, আর দাদুকেও বল রেডি হতে। বলে ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওয়াশরুমে চলে এলাম। পাক্কা 40 মিনিট পর বের হয়ে রেডি হয়ে নিচে এলাম। দেখি নিধি আমার দিকে রেগে তেড়ে আসছে। এই কুত্তা, তুই কি মেয়ে যে ওয়াশরুমে এতক্ষণ লাগে? না, আমি হলাম আসল পুরুষ। দাঁত 32টা বের করে হেসে, এসে চল এবার, প্রচন্ড খিদা লেগেছে আমার। আরে দাঁড়া না দাদু, তুই সবকিছু নিয়েছো? চল, আমার প্রচন্ড খিদা লাগছে রে। আচ্ছা, তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। বলে দাদু আর নিধি গাড়িতে গিয়ে বসলো। কিছুক্ষণ পর আমিও যে গার্ডকে বলে ট্রলিটা বের করে আমাদের পিছু নিতে বলে গাড়িতে উঠে বসলাম। এই গাড়ি গার্ডসও আছে। তো কিছুক্ষণের মাঝে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। গেট দিয়ে ঢোকার সময় দেখলাম রহিম চাচা এখনো আছেন দারোয়ানের দায়িত্বে। চাচাকে দেখে গাড়ি থেকে নেমে জড়িয়ে ধরলাম। অনেকদিন পর দেখলাম চাচাও প্রথমে আমাকে চিনতে না পারলেও পরে চিনে ফেলে আর আমাকে জড়িয়ে ধরে কান্নাও করে দেয়। এতদিন কই ছিলে বাবা? দেশের বাইরে ছিলাম, তবে 1 সপ্তাহ আগেই আসলাম আবার দেশে। ওনার চোখের জল মুছে দিয়ে, তোমাকে খুব মিস করছিলাম বাবা। এখন চলে আসছি, আর মিস করা লাগবে না, বলে চাচাকে শক্ত করে হাক করলাম আরো একবার। তারপর তার সাথে কিছুক্ষণ কথা বলে দরজার সামনে চলে এলাম। দরজায় টোকা দেওয়া মাত্রই খুলে গেল। তখন সময় 10টা বাজে। আমাদের বাড়িতে সকলে 10:30টায় নাস্তা করে। আমারও ঠিক সে সময় এসে পৌঁছেছি। তো তারপর ভিতরে ঢুকে দেখলাম আব্বু, প্রিন্সিপাল স্যার আর তিথির আব্বু বসে বসে গল্প করছেন। আর আব্বু আর আরেকটা মেয়ে, হয়তো ফারহান ভাইয়ের বউ, একটা পিচ্চিকে নিয়ে দুষ্টুমি করছে। রান্নাঘরে আম্মু, তিথির আম্মু, আন্টি আর তিথি কাজ করছে। অবশ্য আমাদের বাড়িতে সার্ভেন্টদের রান্না কেউ খায় না, তাই আম্মুই রান্না করে। যাই হোক, আমাদের এখনো কেউ দেখতে পাইনি। আমি ভেতরে ঢুকলাম। আমাদের ফলো করে দাদু আর নিধিও ঢুকলো। গার্ডসরা বাইরে আছে। মনে হয় তারা গল্পে আর কাজে এতই মশগুল যে বাড়িতে 2টো গাড়ি ঢুকেছে সেদিকে এক বিন্দু পরিমাণ খেয়াল নেই। সে যাই হোক, আমি একদম আব্বুর সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু তারা এখনো আমাকে দেখেনি। কিন্তু হঠাৎ ছোট মেয়েটি আন্তেল বলে চিৎকার করার কারণে সকলে সেদিকে মনোযোগ দিল। দেখলো আমি দাঁড়িয়ে আছি আর আমার পিছনে দাদু ও নিধি। সকলে আমাদের দেখে বেশ অবাক হলো। আপু চিৎকার করে বলে দৌড়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তার চিৎকার শুনে সকলে চলে আসলো। আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল, আমার সারা মুখে চুমোতে ভরিয়ে দিল। আসলে মায়ের ভালোবাসার কোনো মূল্য নেই, যা প্রাকৃতিক ভালোবাসা, যা অন্য কারো কাছ থেকে পাওয়া অসম্ভব। অনেক কষ্টে তাদের শান্ত করে বললাম, এভাবে কান্না করবে তোমরা? আমরা কিন্তু কিছুই খাইনি, এখন খাবার খাও। এখন খাবার দাও, খুব খিদে পেয়েছে।
বলে খাবার টেবিলে বসে পড়লাম। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। তবু আম্মু মুচকি হেসে বললেন, বেশ, তাহলে আপনারাও বসুন। মা, তুমিও বসো। নিনি, তুমি? হ্যাঁ আম্মু, আমি। প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। বলে কান্না করে দিল। আসলে মেয়েরা একটু বেশি ইমোশনাল। তবে তিথি আড়াল থেকে সব শুনছিল। তবে নিধিকে দেখে তার বুক মোচড় দিয়ে ওঠে। সে ভাবছে, তাহলে কি আমি শুভ্রকে হারিয়ে ফেললাম? না না, এমনটা হওয়ার আগে আমার মৃত্যুই শ্রেয়। মনে মনে বলে। কান্না করতে করতে রুমে চলে গেল। এদিকে সকলকে আমি সব বুঝিয়ে বললাম যে এরা কারা আর আমার সাথে তাদের কি পরিচয়। আব্বুও খুশি হলো। এখন বাবা পেয়ে, সাথে আম্মু খুশি। একজন শ্বশুর পেয়ে আপু খুশি। তবে আমি আপুর সাথে কথা বলছি না, তার জন্য সে একটু মনমরা হয়ে আছে। আপুর সাথে কথা বলবো, তবে খাওয়া শেষে। সব শেষে তিথি কোথায় সেটাও জেনে নিয়ে সকলকে সবকিছু বুঝিয়ে বললাম কেমনে কি করতে হবে, কেমনে তিথিকে আজ বকাঝকা করে পরে মেনে নিব, সাথে কেমনে ওকে সারপ্রাইজ দিব, সবকিছু। সব শেষে খেতে বসলাম। আম্মু আব্বু আপু সকলে যা পারছে তাই দিচ্ছে আমাদের প্লেটে। তাই বিরক্ত আর রেগে গিয়ে বললাম, এখন যদি তোমরা সকলে একসাথে খেতে না বসো তো একদমই খাবো না বলে দিলাম। সকলে আমার রেগে যাওয়া দেখে বসে পড়ল। আপু তিথিকে খেতে ডাকলেও সে আসেনি। খাবার শেষে রুমে চলে আসলাম। দাদুকেও আব্বু একটা রুমে নিয়ে গেলেন। দাদু বেশ খুশি হলেন এমন একটা পরিবার পেয়ে। তার কাছে এটা নিজেরই পরিবার মনে হচ্ছে, তবে নিজের পরিবারই বটে। আমি সবার সাথে কথা বলে আমার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি একটা মেয়ে শুয়ে আছে। তবে আমি তিথির মুখ সেই 7.5 বছর আগে দেখেছিলাম, এরপর আর কখনোই দেখিনি। চাইলে দেখতে পারতাম, কিন্তু সেই চেষ্টা করিনি। তো মেয়েটিকে আমার বিছানায় শুয়ে থাকতে দেখে রেগে আম্মুকে ডাক দিলাম। আমার চিৎকার শুনে মেয়েটি হন্তদন্ত হয়ে উঠে গেল। কয়েক মিনিটের মধ্যেই আম্মু আসলে জিজ্ঞেস করি, আম্মু মেয়েটিকে আর আমার রুমে কি করছে? রেগে বললাম কথাটি, যার কারণে মেয়েটি হালকা কেঁপে উঠল। অতিথি, ও এই 6 বছর এই রুমে থেকেছে। দেখ কেমন সুন্দর করে সাজিয়ে রেখেছে তোর রুমটা।